দর্শক স্বাগত জানাচ্ছি। নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রতিদিনের এই আয়োজন আজকে আমরা স্মরণ করব জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। তার জন্মদিনে, তার জন্মদিনের শুভেচ্ছা তাকে জানাবো তার ভক্তদের মাধ্যমে। আমাদের অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ জাকির হোসেন, সাবেক নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী টিটু মুন্সি। স্বাগত জানাচ্ছি। দুজনের কাছে শুনবো, বোঝার চেষ্টা করব আমাদের নজরুলকে। মোহাম্মদ জাকির হোসেন, আপনার কাছেই আসতে চাই শুরুতে। আপনার নজরুল, আপনার কাছে নজরুল আসলে আমরা তাকে কবি হিসেবে জানি, কিন্তু যদি ব্যাপক অর্থে বলতে চাই, তিনি কবির চেয়ে কর্মী হিসেবে আরও বড়। মানুষ নজরুল বড়, কর্মী নজরুল আরও বড়। তিনি কিন্তু ড্রয়িং রুমে বসে কবিতা লিখেই ক্ষান্ত হননি। তিনি কর্মী হিসেবে কাজ করেছেন, সম্পাদনা করেছেন, দেশের মানুষকে জাগিয়ে দেওয়ার জন্যে। তিনি আসলে মুক্তির দূত হিসেবে এসেছিলেন অধীন ভারতবর্ষে। আসলে পলাশীর আম্রকাননে বাংলা এই ভারতবর্ষে স্বাধীনতা অস্তমিত হওয়ার পরে আসলে কেন জানি এই জাতিটা ঘুমিয়ে গিয়েছিল। দেশটা যে আমাদের এবং আমাদের যে পুনরুদ্ধার করতে হবে, সেদিন নজরুল বলেছিলেন, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। এই মুক্তিটার জন্যে, মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, বিভেদ, হিংসা, বিদ্বেষ থেকে, ভেদাভেদ, সাম্প্রদায়িকতার জ্ঞান থেকে, বর্ণভেদ, জাতিভেদ থেকে মুক্তি জন্যে মানুষকে জাগ্রত করার কাজটি নজরুল করেছিলেন। তিনি নিছক মনোরঞ্জনের জন্যে অথবা চিত্ত বিনোদনের জন্য লিখেননি। আমি যদি বলতে চাই, আরেকটু অন্যভাবে বলতে পারি, তিনি শুধু কলমের কালি দিয়ে লিখেননি, বলতে পারেন তিনি রক্ত আর ঘাম দিয়ে লিখেছেন। তার জীবন আচরণ, তিনি সোজা সরল সাধারণ মানুষ ছিলেন, যা বিশ্বাস করতেন অকপটে, কোনো কিছু বাছ বিচার না করে তা বলতেন। কারো তোয়াক্কা উনি করেননি এবং অন্যায়ের উনি বিরোধী ছিলেন এবং উচ্চ কণ্ঠে উচ্ছার ওয়াজ মানুষ মহিয়ান। তার কাছে মানুষই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল এবং মানুষকে তিনি সবচেয়ে বড় হিসাবে দেখতেন এবং বলতেন যে মানুষ নায়াদ। এই যে ভারত, অধীন ভারতকে দেখে তিনি খুব কষ্ট পেতেন। কেন জানি না, সবাই, বিশেষ করে কিছু কিছু সুবিধাভোগীরা, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তোষামোদ করতো, কেউ তাদের প্রশংসা করতো, সুবিধা নিয়েছে। নজরুল বলেছেন যে এই ভারত জ্ঞানী মুনি আর ঋষিদের ভিড়, এই ভারত হয়েছে কেন ক্লিব মানুষের নীর। কেন জানি না, সবাই ঘুমিয়ে পড়েছিল। মাতৃভূমিকে উদ্ধারের চেষ্টা তাদের মাঝে ছিল না। তিনি বলছিলেন যে তোরা কি করছস, তো তোরা হয়েছস কলুর বলদ, টানিস ঘানি, গলদ কোথায়, নেইকো জ্ঞান, পড়ছ কেতাব, নেচ্ছ খেতাব, নিমক হারাম বেঈমান। এবং এমনটি হয়ে গিয়েছিল, দ্বারে বসে জিঞ্জির পায়ে দ্বারে বসে টিয়া, খায় চানা আর গায়ে শেখানো বুল, এরকমটি হয়ে গেছিল। নজরুল বলছেন, আকাশের পাখি ঊর্ধ্বে উঠিয়া নতুন সুরের লহরী তোল। তুই তো আকাশের পাখি, তুই কেন পিঞ্জরাবদ্ধ হয়ে থাকবি? ওই যে কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট। মুক্তির মন্ত্রে জাতিকে জাগ্রত করার একটা মিশন নিয়ে নজরুল লিখেছেন। সমানে হাটে ঘাটে বাজারে এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন, সাহস করে কোর্টে দাঁড়িয়েছেন, জেল খেটেছেন, অভিভাষণ দিয়েছেন। উনি যা যা করার জীবন দিয়ে তা করে গেছেন। সেই জন্য আজকের এই দিনে তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাই। একই সঙ্গে এই সুযোগে আমি একটু সুযোগ নিতে চাই, আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ কারণে কৃতজ্ঞতা জানাতে চাই ঢাকা দক্ষিণের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস স্যারকে। কারণ আপনারা জানেন, ধানমন্ডি লেকে কবি নজরুলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সরোবর ছিল, কিন্তু যে লেকের পাশে নজরুল বসবাস করলেন জাতির পিতার বদান্যতায়, সেই যে 28 নম্বর ধানমন্ডি কবি ভবন, ধানমন্ডি লেকে নজরুলের নামে কিছু ছিল না লেকের পাশে। তো মাননীয় মেয়র মহোদয় ব্যারিস্টার ফজলে নূর তাপস স্যারের একান্ত ব্যক্তিগত উদ্যোগে সেখানে নজরুল সরোবর স্থাপিত হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ উদ্বোধন করেছেন। আমি উভয়ের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। জি, আপনার কাছে নিশ্চয়ই আরও শুনবো। আসলে আপনাকে থামানো বোধহয় আমার পক্ষে সম্ভব হবে না, আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। টিটু মুন্সি, প্রথমে শুনবো না একটু নজরুলকে শুনবো? এখন সেটাই আসলে, নজরুল তো অনেক ব্যাপার জাকির ভাই বলছিলেন কথাটা, মানে নজরুলের কথা বললে আসলে শেষ হবে না। এটা
বলে না যে ধ্বংস যখন ক্ষয় হয়ে আসতেছে জগৎ, সেটাকে মাঝখানে আশার আলো যে রেখে তিনি হচ্ছেন নজরুল। বলছেন যে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন অনাগত, অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই যে মানে ধ্বংসের ভিতরে আমরা যখন জাতিগতভাবে যখন আমরা একদম স্তিমিত হয়ে যাচ্ছিলাম, নিরাশায় পথ হয়ে যাচ্ছে, তখন নজরুল বলছে না এখানে তো ভয়ের কিছু নাই। আবার যখন আপনি সৃষ্টির কথা ভেবে ভাবতে ভাবতে যদি আপনি ভয় পান, যেখানে কিছু করলে যদি নষ্ট হয়ে যায়, নজরুল বলছে যে সৃষ্টির কথা ভেবে যারা সংহারে করে ভয়, যুগে যুগে সংহারের আঘাতে তাদের হয়েছে লয়। মানে এই যে জিনিসটা, মানে সৃষ্টি করব তার জন্য কিন্তু আপনি ধ্বংস হবে না এটা না, আপনি জাস্ট চলতি পথে সব কিছু আপনি করতে করতে চলেন। বলে কাটনা পোড়ায় আগুন জ্বালাবে বলে কোন অজ্ঞান, বনস্পতির ছায়া পাবে বীজ, নাহি দিলে তার প্রাণ। তলোয়ার রেখে খাপে এরা, ঘোড়া রাখিয়া আস্তা বলে, রণজয়ী হবে যুদ্ধবিহীন কোনো বৈদান্তিক চলে। এই যে মানে নজরুলকে মানে যে বুঝতে হবে তার, মানে এটা অনেক বড় ব্যাপার। জাকির ভাইও বলছিলেন যে জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা জায়গায় আমাদের নজরুল সাম্যবাদের যে কথা, নজরুলের কনসেপ্ট, এটা মানে আমার কাছে মনে হয় এর চেয়ে সুন্দর পৃথিবীতে এইরকম সুন্দর কনসেপ্ট আর কেউ দেয়নি। কারণ কি শুনবো, মানে নজরুলকে বলে মনে শেষ হয় না আমার। ধূমকেতু একটু শোনাবেন কিনা? ধূমকেতু কবিতাটা, হ্যাঁ চেষ্টা করছি। আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। ৭৭০০ নরকে জ্বালা জলে মম ললাটে, মম ধূমকুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি অশিব তিক্ত অভিশাপ, আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ, তাপ হাহাকার আর মর্তে সাহারা গবিছাপ। আমি অশিব তিক্ত অভিশাপ, আমি সর্বনাশের ঝান্ডা উড়ায়ে বউ বউ ঘুরি শূন্যে, আমি বিষ ধূম বান হানি একা ঘিরে ভগবান অভিমন্যে। সৌসন্নন সন্নন সাই সাই ঘুরে পাক্ষাই ধাই পাই পাই, মম পুচ্ছে জড়ায়ে সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি। আমি একটা বিশ্ব গ্রাসী আছি, পারি গ্রাসিতে এখনো তৃষ্টি। আমি অপঘাত দুর্দৈবরে সৃষ্টির অনাসৃষ্টি। আমি আপনার মদ বিষ জ্বালা পিয়া মোচড় খাইয়া খাইয়া জোর বুধ হয়ে আমি চলেছি ধাইয়া ভাইয়া। শুনি মম বিষাক্ত হৃদিনাদ, শোনায় দিরেফ গুঞ্জন সম বিশ্ব ঘোড়ার প্রণব নিনাদ। ধৈর্যটি শিখ করাল পুচ্ছে ১০ অবতারে বেঁধে ঝাঁটা করে ঘুরাই উচ্চে ঘুরাই। আমি অগ্নিকেতন উড়াই, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। আমার মনে হয় জাকির স্যার নজরুল বোধহয় নিজেকে এভাবেই বলে গেছেন, আর অনেকভাবে নিজেকেই বলে গেছেন। অ্যাকচুয়ালি নজরুল নিজেই বলেছেন, কিন্তু নজরুলকে তিনি বলেছেন ফুল ফোটানোই আমার ধর্ম। এডুকেশন সোসাইটির সভাপতির ভাষণে নজরুল বলেছেন, চট্টগ্রাম এডুকেশন সোসাইটির সভাপতির ভাষণে নজরুল বলেছিলেন ফুল ফোটানোই আমার ধর্ম, হুল ফোটানো না। তো ফুল যেহেতু তিনি ফোটাতেন, তিনি বলতেন যে ফুল কুড়াইয়ে মালা গাঁথি আমি কাব্যে ছন্দে গানে, মালা দেখে সবে দেখে না ফুল ফুটে কোনখানে। বলছেন সবার তৃষ্ণা মেটাতে আমি যমুনা হইয়া ঝুরি, জানি না পৃথিবী কি নিদারুণ তৃষ্ণা লইয়া মরি। তার মাঝে একটা তৃষ্ণা ছিল। বন্ধু গো, সুরস্রষ্টা নই, কবি নই, আমি সাগর জল, কবু মেঘ হয়ে ঝরে পড়ি, কবু নদী হয়ে বহি কেবল। তার জীবনটা তুমি কি বুঝিবে, কত ক্ষত হয়ে বেনুর বুকের হারে সুর বুটে হায়, কত ব্যথা বাজে সুর বাধা বিনা তারে। আমরা তো বেনুর সুর শুনে খুব খুশি হই, কিন্তু বেনুর বুকে হাড় ক্ষত হয়ে এই সুরটা বাজে। নজরুল নিজে বলেছেন যে তিনি বলেছেন হাসির খাঞ্চা, চোখের ঝালর ঝুলানো হাসির খাঞ্চা পোষ। তো নিজেকে বিলিয়ে দিবি, নিজে তুই গোপন রবি, তোরই আখির সলিলে কাটা নিকুঞ্জে বসি একে যা সুখের ছবি। নিজেকে নিজে বলছেন, কাটা নিকুঞ্জে কবি একে যা সুখের ছবি, নিজে তুই গোপন রবি তোরই আখির সলিলে।
নিজেকে তিনি মোমবাতির মতো বিলিয়ে দিয়ে গেছেন মানুষের জন্যে। এবং যা মেইনলি নজরুলের যে উদ্দেশ্যটা, যে মিশন নিয়ে নজরুল এসেছিলেন এ পৃথিবীতে, আমার বিবেচনায় তিনি অ্যাকচুয়ালি জাগিয়ে দিতে এসেছিলেন। নারীদের জাগিয়ে দাও, জাগো নারী জাগো বন্দি শিখা, যুবকদের জাগিয়ে দাও, হ্যাঁ, ভাঙো ভাঙো এ ক্ষুদ্র গণ্ডি, এই অজ্ঞান ভুলো, তোমাতে জাগেন যে মহামানব, তাহারে জাগায়ে তোলো। প্রতিটা মানুষের মধ্যে মহামানব জেগে আছেন। এবং মানুষ যে এত ব্যাপক, এই সংকীর্ণতা ক্ষুদ্রতা ভুলো ভুলো, সকল মানুষে ঊর্ধ্বে তুলিয়া ধরো, এই যে সকল মানুষ, এটা আমি জানি না পৃথিবীর কয়জন কবি সকল মানুষ, কুলি মেথর, চামার মজুর, কৃষক, পাপী গুনাগার, তারপরে ডাকাত, চোর, দস্যু, নির্বিশেষে সকল মানুষকে হিউম্যান যে হিউম্যানিজম, টোটাল যে হিউম্যান, এটাকে ধারণ করে নজরুল কি জাতপাত, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশের বিদেশের, তিনি সকলকে মানুষ হিসেবে দেখেছেন। এবং দেখতে যে তিনি যেটা করেছেন, এই গণ্ডি ভেঙে বেরিয়ে আসতে বলেছেন, মানুষের মহত্তম বিকাশ ঘটাতে বলেছেন। এবং তার জীবনে তিনি এই জন্যে অনেক কষ্ট সয়েছেন। আপনি জানেন সুইনহুর আদালতে ব্রিটিশের বিরুদ্ধে যখন তিনি কিন্তু জানতেন যে তার জীবনে একটা বিপদ আসতে পারে, জেনে শুনে কিন্তু ব্রিটিশের বিরোধিতা করেছেন। মিস্টার সুইনহুর আদালতে যখন উনি রাজবন্দির জবানবন্দি দিতে যান, তিনি কিন্তু বলেছিলেন আমি যা করেছি তা অন্যায় করেছি, বেআইনি করেছি, কিন্তু অন্যায় করি নাই। তিনি অন্যায় করার লোক তো নজরুল না, এবং অন্যায় তিনি জীবনে করেননি, অন্যায় তিনি সইতে যাননি। যার ফলে তার লেখনী এত ক্ষুরোদার ছিল, একের পর এক তার লেখনীগুলো ইংরেজিতে ট্রান্সলেট হতে লাগলো এবং ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করতে লাগলো। এবং তারা কমেন্টস করলো নজরুলস রাইটিংস ইজ হাইলি সেডিশিয়াস, প্রভোকেটিভ, এবং এগুলা নিষিদ্ধ হলো। তো এত পাওয়ারফুল কবির লেখনী, কবির কাজ কি এই যে দেশের জন্য জীবনপাত করা, কবির কাজ কি কারাগারে যাওয়া? এবং তিনি দুঃখ করেছিলেন। অনেক ভালো ভালো সাহিত্য কবিতা রচিত হয়েছিল নজরুলের আগে এবং নজরুলের সময়ে, কিন্তু এই যে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। আমার একটা প্রশ্ন জাগে, এখন তো ১৬০ বছর, ১২৫ বছর, ধরেন ১০০ বছর আগে নজরুলকে নিতে পারেনি ব্রিটিশ সরকার। এখনকার যে বাস্তবতা আমাদের সমাজ, আমরা কি এখনও আসলে নজরুলকে বোঝার মতো সমাজ তৈরি হয়েছে? নজরুল যা বলতে চেয়েছেন এই সমাজ আদৌ সেটা বোঝে বা সমাজের ভেতর সেটা আছে? নজরুলকে বুঝতে হবে তো নজরুলের মতো করে। আমি যদি আমার মতো করে নজরুলকে, আমি সমাজের কথাটা বলছি, সমাজটা কি পরিণত যথেষ্ট? না, মোটেও না। এবং এখনও নজরুলকে খণ্ডিত এবং বিকৃতভাবেই অনেকে আমরা দেখছি। অনেকেই তাকে যে ধারণ করা, তিনি যে সরল, তিনি কিন্তু চির শিশু, নিজেকে নিজে বলে আমি চির শিশু, চির কিশোর। এত সরল সোজা ছাপটা মানব প্রেমিক দরদি একটা মানুষকে আমরা কিন্তু বুঝতে চাইলাম না, এবং আজকেও বুঝতে পারলাম না। তিনি মানুষকে অকাতরে একজনকে, উনি যখন যার তখন যার কাছে গিয়েছেন তার হয়ে গিয়েছেন। কি ভাবনা, একজন বন্ধুর বাড়িতে গিয়েছেন, উনি বিব্রত হবেন কি না, নলিনাক্ষ সান্যাল তার নিজের বিয়েতে দাওয়াত দিতে পারছে না, সাহস পাচ্ছে না ও সমাজের কারণে, নজরুল গিয়ে হাজির। হেমন্ত রায় তার বড় মেয়ের বিয়েতে দাওয়াত দিতে পারছে না, নজরুল গিয়ে হাজির। কেন? আমার আপনজন, আমার প্রিয়জন, আমার অনাত্মীয়রে আত্মীয় করো তোমার বিরাট প্রাণ, করুণা যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান। অনাত্মীয়রে যে আত্মীয় করার শিক্ষাটা নজরুল দিয়ে গেছে। এখন তো মানে অন্যকে অসম্মান করতেও নজরুলকে ব্যবহার করি আমরা, তাই করছে। আমরা একটু এই জায়গাটা শুনবো নিশ্চয়ই, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরছে, আশা করি সঙ্গে থাকবেন। নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল বিদ্রোহী কবি, জাতীয় কবির জন্মদিন পালন করার চেষ্টা করছে। আমি প্রথমে করেছিলাম, টিটু মুন্সি আপনার কাছেই আসতে চাই একটু। আমাদের যে সমাজ, ১০০ বছর আগের যে নজরুল, তাকে গ্রহণ করার মতো সমাজ নিশ্চয় এখনো হয়নি। সেই সমাজ আসলে কত দূর? ব্রিটিশ সমাজও পারেনি, এই সমাজও নিশ্চয় নজরুলকে বোঝার মতো সক্ষম না।
অনেক দিন লাগবে, আমারও মনে হয় অনেক দিন। এটা আসলে নজরুলকে আমরাই বা কতটুকু বুঝতে পারি যে নজরুল যদি নিজে বলেছেন যে আমি কিছুই না, কি সে মানুষ আসবে যার আগমন ধ্বনি আমি তার আগমনের জন্য তুর্য বাজন বাজাচ্ছি, কারণ আমিও সে লোক না। অথচ সে নজরুলকেই বুঝতে কিন্তু আমাদের এখনও 125 বছর হয়ে গেল, আমরা বুঝতে পারিনি। আরও কতদিন যে লাগবে, কারণ আপনি চিন্তা করেন যে লোক, যে কবি কি বলবো, যে দার্শনিক যেভাবেই বলেন, যিনি বলছেন যে অনন্ত দিক, আমরা কি বলি 10 দিকের চিন্তা করি বেশি, 4 দিক নাহলে 10 দিক। নজরুল কি বলছে যে অনন্ত দিক আকাশ যাহার সীমা খুঁজে নাহি পায়, এমন মুক্ত মানব দেখিলে শান্ত কহিও তাই। চিন্তা করেন যে মানে অনন্ত দিক আকাশকে নিয়ে যে যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন নজরুল। নজরুলকে চিন্তা করেন, নজরুলকে খণ্ডিত নজরুল হিসাবে আমরা সবাই নিয়ে উপাসনা করছি মনে হয়, কেউ বিভিন্ন তার মতো করে নজরুলকে দেখছি। তো টোটাল নজরুলকে বোঝা কত শত বছর লাগবে আমার মনে হয় না। নজরুল নিজেও বলেছে যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তাহলে সেই দিন হতে কত দিন লাগবে, কত দিন পর্যন্ত নজরুল প্রাসঙ্গিক, আমাদের সেটা কিন্তু ভাবার ব্যাপার আছে। এই যে জীবনের কথা বললেন নজরুল, নারীদের কথা, আমি ওর একটা কথা মানে একটু আগে আপনার সঙ্গে আলাদাভাবে বলছিলাম, আমাদের প্রধান বিচারপতি বর্তমানে উনি একদিন বলছিলেন আমাকে ডেকে নিয়ে যে আমি আমাদের গোলাম আজমের যখন বিচার এইটা হয় তখন উনি বিচার করছিলেন, তখন বলছিলেন যে গোলাম আজম নজরুলের খুব প্রশংসা করছিল। তো আমাকে বলতেছিলেন যে যখন নজরুলের প্রশংসা করছে, তারপরে আমি আপনার কণ্ঠে যখন নারী কবিতাটা শুনলাম তখন আমি বুঝতে পারলাম যে গোলাম আজম নজরুলের ভক্ত হলো কিভাবে। এই যে নারীদের যে কনসেপ্ট নজরুল যেভাবে দেখছে, আজ পর্যন্ত নারী কবিতা একটু শুনি, তারপরে বাকি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নখে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নখে নারী নখে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহু। দিবসে দিয়াছে শক্তি ও সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূতের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এই যে মানে আমি কবিতাটা আরো যে কত ব্যাপক প্রতিটা লাইন, উপমাগুলো দেখেন, যারা আসলে অদৃশ্য দেখা যায় না এমন স্রষ্টা বিশ্বাস করে, যারা দৃশ্যমান ভগবানে বিশ্বাস করে, তাদের সবখান থেকে উপমা নিয়েছে। আবার নজরুলকে যখন আমরা খণ্ডিত নজরুল আপনি বলেছেন, আমরা একটা ধর্মের বানিয়ে ফেলি।
একটু আপনি চিন্তা করেন নারী কবিতাতে একটা লাইন আছে যে পুরুষের হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেকে হৃদয় ঋণ। এই কথা কি আমরা কেউ ধারণ করতে পারি? আপনি বলেন, এখন আমি পুরুষ, আমি কি পুরুষ এটা আমি কি মানতে পারবো? এখন কি আমার মেন্টাল সেট ওটা হয়েছে? আমি তো মানতে পারি না, অজান্তে তো আমি শিওরে উঠিত। তা কিভাবে আমি ধারণ করবো অখণ্ড নজরুলকে? প্রধান বিচারপতির কথা বলছিলেন যে ওরা তো একটা ধর্মের কেউ কেউ বানিয়ে ফেলার চেষ্টা করে নিচ্ছে, যারা জানেই না নজরুলকে কিভাবে নিচ্ছে, সেই তারা নজরুলকে যে নিচ্ছে আমি জানি না, তারা কিভাবে জানি ব্যাখ্যা দিচ্ছে। অনেক জায়গায় আমি দেখি বিদ্রোহী কবিতাও তারা পক্ষে নিয়ে কাজ করছে, তারা বলছে শুনছে একটা ব্যাখ্যা দাঁড়া করাচ্ছে। আপনার কাছে নারীদের যে ব্যাপারটা, নারী এবং ধর্ম, নজরুল ধর্মকে কিভাবে দেখো? নারী কবিতার বাইরেও এই যে নারী জাতির মর্যাদা মূল্যায়ন নজরুলের অনেক লেখা রয়েছে। নজরুল বলেছেন, অভিশপ্ত সে দেশ পরাধীন, সহ্য শক্তিহীন, সুদ করে নিচে দেশ, কল্যাণী সেবিকা নারীর ঋণ। তো এখানে পুরুষের যে মানুষের যে মনুষ্যত্ব, নারী পুরুষ নির্বিশেষে মানুষের মনুষ্যত্বটাকে নজরুল নারীর সতীত্বের সমমর্যাদা হিসেবে দেখছেন। আমরা নারীর সতীত্বকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, একজন নারীর সতীত্ব হারালে মনে করি তার সব শেষ হয়ে গেছে। কিন্তু একজন মানুষ যদি মনুষ্যত্ব হারায় আমরা কিন্তু ওভাবে দেখি না, বিশেষ করে পুরুষ যখন মনুষ্যত্ব। নজরুল বলেছেন, নিজেদের নাই মনুষ্যত্ব জানি না কেমনে তারা, নারীদের কাছে চাই সতীত্ব হাই রে শরম হারা। নজরুলের দৃষ্টিটা একটু খেয়াল করা। আপনি দেখেন, এই যে বলছেন বিভিন্ন রচনা, সাহিত্যিক কবিতা গান রচিত হয়েছে, অত্যন্ত সমৃদ্ধ আমাদের বাংলা সাহিত্য। কিন্তু নজরুল খুব বেদনার সঙ্গে খেয়াল করলেন, যারা নিষ্পেষিত, নির্যাতিত, যারা নিন্দিত সমাজে, যারা সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের জীবন সমাজ সভ্যতাকে সুন্দর রেখেছে, তাদের পর্যন্ত কিন্তু অনেকের লিখনী গিয়ে পৌঁছাচ্ছিল না। অনেক বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক আমরা যাদের পুরোধা মনে করি, তাদের লিখনীগুলো এই চামার কামার মজুর শ্রমিক চাষা ভূষা মেথর কুলি তাদের নিয়ে কিন্তু তত হাইলাইট করে তাদের লিখনীগুলি আসছে। নজরুল বলছেন, এত চমৎকার করে বলছেন যে তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না কো কেন কাঙালের ঘর আলা। এত জ্ঞান এত শক্তি বিলাস শেখি, ওই কুঠিরে পৌঁছে না কোন সে শিলাই ঠেকি। একটা শিলা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আই বেদি দৈত্য কারা আই সর্বহারা। এই যে সর্বহারাদের কেউ রইবে না আর পরপদ আনত, এই যে সকল মানুষকে সম্মান দেওয়ার শিক্ষা, এটা কিন্তু বিশ্ব সাহিত্যে নজরুল এখানে অনন্য। সর্বমানবকে মর্যাদা দেওয়া, মানব কুলকে সম্মান দেওয়া, স্রষ্টার একই মায়ের সৃষ্টি, যে বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর, তার সৃষ্ট উদার আকাশ সকলের থাকে ঘিরে, তার বায়ু মসজিদ মন্দির, যেটা আপনি বলছিলেন, তার বায়ু মসজিদ মন্দির সকলের ঘরে ফিরে, তার চন্দ্র সূর্যের আলোক করে না তো ধর্মভেদ, সকল জাতির ঘরে আসে, কই আনে না তো বিচ্ছেদ। তুমি কেন বিচ্ছেদ আনো? ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বড়াই? বলতে পারিস জগৎ পিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ? আরে নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বড়াই? মায়ের মুখে থুথু দিয়ে, ছেলের মুখে থুথু দিয়ে মাকে দিস ধূপের ধোয়া। ওরা বলছে যে জাত ধর্ম ঠুনকোয়ে থো, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নেই পড়ুয়া। মানুষ থাকলে নজরুলের আর পড়ুয়া নাই, যে ধর্মেরই মানুষ হোক, যে দেশেরই মানুষ হোক। নজরুল মানুষের কবি, নজরুল সাম্যের কবি, সমতার কবি। আমরা বোধহয় নজরুলকে উদযাপন করতে, ভাগাভাগি করতে বেশি ব্যস্ত থাকি। নজরুলের দর্শনটা বুঝে উঠতে পারি না। আমরা নিশ্চয়ই আরও শুনবো। আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিটল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আরেকটি বিরতি নিচ্ছি।
নিচুল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল বিদ্রোহী কবির জন্মদিনে বলছিলাম যে নজরুল দর্শন আমরা আসলে কতটা বোঝার চেষ্টা করি। আমরা মানে এখন সমাজ যেটা নিয়ে খুব আতঙ্কিত, আমাদের দারিদ্র্য, এবং নজরুল বোধহয় আমাদের সমাজের একেবারে নিচের শ্রেণী আমরা যাকে বলি, উঁচু নিচু ভেদ, আর্থিকভাবে যারা একেবারে দুর্বল তাদের প্রতিনিধিত্ব করেন, সেটা নিশ্চয় তার সাহিত্যে তার চিন্তায় ছিল। এটা শুনতে চাই। নজরুল বলতেন যে গরিবের তোরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে। তিনি বলছেন দোয়া করো যেন এই গরিবের কর্দমাক্ত পথে, উনি কর্দমাক্ত পথে যেতে চেয়েছেন গরিবের, ওই ভোগবিলাসীর পাপ নর্দমা হতে, ভোগবিলাসীর পাপ নর্দমায় না গিয়ে গরিবের কর্দমাক্ত পথে নজরুল যেতে চেয়েছিলেন। নজরুল আগে বলেছি আমি, নজরুল নিরপেক্ষ কবি নন। তিনি অভিজাত শ্রেণীর, শুধুমাত্র অভিজাত শ্রেণীর কবি নন, তিনি লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, অধপতিত, সমাজের অধিকার হারা সাধারণ গরিব মানুষের কবি। আপনি আরেকটু ভালো করে বলতে পারেন 99% জনের কবি। সমাজে মাত্র 1% মানুষ অতি লোভী, অতি সুবিধাভোগী বা শোষক, নির্যাতক, উৎপীড়ক, কিন্তু 99% জনের কবি নজরুল। নজরুল বলেছেন মোরা জনগণ, মোরা 99% জন, মোরা সঙ্গবদ্ধ হইয়া করিব পরাণপণ, মোরাই বৃহৎ, এই বৃহতের আজ নবজাগরণ। ওই ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা, ভোগ লালসার লোভে, আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুণ্ঠিত হবে। তো এই যে 99 জনের পক্ষে তিনি বলছেন আমরা গরিব, আমরা 99% জন, আমরা সঙ্গবদ্ধ হইব করিব পরাণপণ। তো এই যে গরিব, সে জায়গায় যারা শুধুমাত্র বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তাদেরকে নজরুল ধিক্কার দিচ্ছেন। তথাকথিত বুদ্ধিজীবীতে তিনি বলছেন যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কভু, তা ইহারা কল্যাণ আনেনি, ইহারা বুদ্ধির প্রভু। তাদের রস যোগানোর তরে কি লেখনী খরিচ হয়, 99% জন তারা তব কেহ নয়। তো এই যে সাধারণ মানুষ, এদের দুঃখ কষ্ট বেদনাকে অনুভব করা, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করা, দেবতার মতো তারা আমাদের একই মহাদীন রূপে ফেরো পথে পথে ভাঙা কুঠিরে, দেবতা হয়েও মানুষের সেবা করিতেছ তুমি নিশিদিন। আসলে বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। যে কুলি আমার সেবা করছে, নজরুল তাকে দেবতা হিসেবে দেখছেন। এবং আপনি হইয়া অসুচি মেথর, নিজে অসুচি মেথর, সূচি রাখিতেছ ভুবনে, না হতে প্রভাত রাজপথ ধুলি মার্জনা করো গোপনে। এই যে নিজে অসুচি মেথর, জগতের ধুলি নিজ গায়ে মাখি, নির্মলা রাখো ধরণী, সকলের বুঝা বহিবার তরে কুলে মুটে হলি আপনি। তারা কুলে মুটে হয়েছে আমার বোঝা বহার জন্যে। আমি বাবু সাহেব হয়েছি, আমরা কি করে সারা রাত পিটিকার দালানের ছাদ গো, পেট ভরে পাই না খেতে, ধরে আসে হাত গো, ইটের ভেতর কীটের মতো কাটাই দিবা রাত গো। আমাকে দালান বাড়ি গড়ে দিয়েছে, দালান বাড়ি আমরা গড়ে রইনু জনম ধুলাই পড়ে। তাদের কি অধিকার স্বীকার করতে হবে না? মনুষ্যত্বের মর্যাদা তাদের দিতে হবে না? তারা সোসাইটি সমাজে তাদের, নজরুল তাদের মানুষ বলে নাই, মানুষের চেয়ে তারা দেবতা বলেছে। তারাই মানুষ, নজরুল তারা ও মানুষ বলে নাই। আমরা কিন্তু বলি তারা ও মানুষ, নজরুল তারা ই মানুষ। আরেক ধাপে গিয়ে বলছেন তারা ই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। বিশ্ব সমাজ, বিশ্ব সভ্যতার যে উত্থান এসেছে, এটা নজরুলের প্রার্থনা ছিল, যেটা আমরা আসলে ওই 99 জন 1% দিকেই ধাবিত এখনো। হ্যাঁ, এই জন্যই নজরুল তাদেরকে মর্যাদা দিতে চেয়েছেন, তাদের একতাবদ্ধ হতে বলেছেন, জেগে উঠতে বলেছেন। আমরা এই জায়গায় একটু আপনার কাছে না, সেটাই মানে নজরুল, আমার তো মনে 1% না, নজরুল সবাইকে নিয়ে, সবাইকেই বলতে চায়। কারণ আপনি পরিবর্তন হয়ে আসুন, পরিবর্তিত হয়ে আসুন, নজরুল আপনারও সঙ্গে থাকবে। ওই 1%কেও কিন্তু নজরুল নিয়ে, যে কুলি মজুর কবিতার কথা বলছিলেন, ওখানেই শেষ লাইনটা বলছিলেন নজরুল, যে সকল দেশের
সকল কালের সকল মানুষ আসি, কাউকে বাদ নাই কিন্তু, সকল দেশের সকল কালের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল বিশ্ব মানব, নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। এই যে মানে কথা, তার মানে কেউ না, বলতেছে সাম্য, বলতেছে সাম্যের গান গাই, জগতের যত পাপি তাপি সব মোর বোন সব মোর ভাই। এ পাপ মূলকে পাপ করেনি কে আছে পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পদ দিয়া বসে স্বর্গে অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে, পাপের ছুরিতে কম বেশি করে পুণ্য করেছে যবে। বিশ্ব পাপ স্থান, অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গোনো। পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেথা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ, পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ। বন্ধু কহিনী মিছে, ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে এসো নিচে। মানুষের কথা ছেড়ে দাও, যত মুনি ঋষি ধ্যানী যোগী, আত্মা তাদের ত্যাগী তপস্বী, দেহ তাহাদের ভোগী। এ দুনিয়া পাপশালা, ধর্ম গাধার পৃষ্ঠে হেথায় শূন্য পুণ্য ছালা। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এখন বোধহয় নজরুল এগুলো রচনা করলে প্রতিদিন তাকে কোবাইতো, প্রতিদিন তাকে প্রতিদিন টুকরা টুকরা করা হইতো। এটা মানে আমার মনে হয় এখনো কত দূর মাইল। আজকে যে বিশ্বের এই অবস্থা আপনি দেখেন, আমরা যতটুকু এখনো বোধ, একটা যে সহনশীল অবস্থা, এগুলা কারণটা কেছে নজরুলের এই বাণীগুলা, এই কবিতাগুলা কিন্তু কোনো না কোনোভাবে চর্চিত হচ্ছে, এবং এই জন্য কিন্তু একটা সহনশীলতা। দেখেন হিন্দুদের মাঝখানেও কিন্তু আগে যে ব্রাহ্মণদের একটা যে ব্যাপার ছিল, তারপরে নিচেদের যে ছিল, আমাদের মধ্যে একটু কিন্তু কেটে গেছে। এটা কারণটা কি? 125 বছর ধরে 100 বছর ধরে যে জিনিসটা হচ্ছে, কিছু কিছু পরিবর্তন হচ্ছে না। কিছু কিছু একটা বিষয় এখনো রবীন্দ্রনাথ নজরুলকে গুলানো হয়, প্রতিদ্বন্দ্বী বানা ফেলা হয়, এই যে শুনতে চাই। না না, ওর খুব অসম্ভব মধুর সম্পর্ক রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের সম্পর্ক। বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমরা বলি, সেটাই বিশ্বকবি সম্রাট কে দিয়েছেন? সঞ্চিতা, নজরুলের যে সঞ্চিতা কাব্যগ্রন্থটা, ওইটা সঞ্চিতা তো উৎসর্গই করেছেন, ওখানে লেখাই আছে বিশ্বকবি সম্রাট শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধিটা কি নজরুলই দিয়েছে? হ্যাঁ, নজরুল দিয়েছে। আমরা তো এখন বলি বিশ্বকবির সোনার বাংলা বলতে থাকি, কিন্তু বিশ্বকবিতা কোথা থেকে আসলো? বিশ্বকবি কিসের মাধ্যমে বিশ্বকবি? এই যে মধুর সম্পর্ক, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পুরাটাই নজরুলের মুখস্থ ছিল। এত গান জানতেন রবীন্দ্রসঙ্গীত নজরুল, মানে রবীন্দ্রনাথ নিজে বলতেন যে আমার এত গান আমি নিজেই কোনোদিন বলতে পারি না যত নজরুল যতটুকু জানে। এটা একদিন যেতে যেতে ট্রেন দিয়ে যাচ্ছিলেন শান্তিনিকেতনে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নজরুলকে নিয়ে যাচ্ছিলেন, সারা রাস্তায় উনি রবীন্দ্রসঙ্গীত শোনাতে শোনাতে গিয়েছিলেন। তখন গিয়ে রবীন্দ্রনাথকে বলছিলেন, গুরুদেব আপনার গান তো পুরা সম্পূর্ণ নজরুল পুরা মুখস্থ বলে গাইতে গাইতে আসলো। এই যে আমি আশ্চর্য, দেখেন এত সুন্দর সম্পর্ক। নজরুলের বিশেষত্ব কোন জায়গায়? যে নজরুলের এত রবীন্দ্রসঙ্গীত মুখস্থ, এত সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত পারফরমেন্স করতেন, অথচ যখন নজরুল গান লিখলেন সে গান কিন্তু রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হলো না। এটা একটা আশ্চর্য। আপনি দেখবেন, আপনি নিজে চেষ্টা করবেন, রবীন্দ্রনাথ যদি পড়েন তখন আপনি একটা কিছু লিখতে গেলে যে রবীন্দ্রনাথের মতো প্রভাব হয়ে যায়। ওই সমসাময়িক যত কবিরা কিন্তু ছিল রবীন্দ্রনাথের মতোই, কিন্তু তাদের লেখা এক ধরনের। কিন্তু নজরুলই এই রবীন্দ্র প্রভাবের বাইরে, বলয়ের বাইরে দাঁড়িয়ে একটা নিজস্ব ধারা সৃষ্টি করেছে। কারণ এটা কতটা কতটা ট্যালেন্ট হলে, কতটুক তার স্বকীয় বৈশিষ্ট্যের উপর দখল থাকলে এটা সম্ভব। এটা কিন্তু জানতেন যার দ্বারা এটা সম্ভব না। একই গান গাচ্ছে। নজরুল দর্শন নিয়ে কথা বলছিলাম। নজরুল দর্শন বোধহয় আলোড়িত করেছিল আমাদের আরেকজন মহান পুরুষকে, বঙ্গবন্ধুকে। আমরা একটু সেটা শুনবো, একটা বিরতি নিয়ে আসবো, সর্বশেষ বিরতি। দর্শক, নিউজ টাটা নিউজ আর এক্সট্রা সঙ্গে থাকুন। নিউজ টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। শেষ করব বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে নজরুলের প্রভাব।
আসলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রিয় কবি ছিলেন নজরুল। তার যে স্বাধীনতার মুক্তির যে নজরুলের যে রচনা এবং তার কার্যক্রম, এটাকে বঙ্গবন্ধু পছন্দ করতেন। নজরুল অনেকগুলো কবিতা তার মুখস্থ ছিল। 1954 সনে মাননীয় মন্ত্রী থাকাকালীন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিকাতায় সরকারি সফরে গিয়ে ব্যস্ত শিডিউল উপেক্ষা করে অসুস্থ নজরুলকে বাসায় দেখে এসেছিলেন। রজনীগন্ধার ফুল এবং সন্দেশের প্যাকেট নিয়ে দুজনের মধ্যে চাওয়াচাওয়ি হয়েছিল ভালোবাসা বিনিময়। পরে স্বাধীন বাংলাদেশে উনার জাতির পিতার একান্ত আগ্রহে ব্যক্তিগত উদ্যোগে নজরুলকে দেশে নিয়ে আসা হয়, কবি ভবন বরাদ্দ করা হয়, চিকিৎসার ব্যবস্থা করা হয়, সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, ওখানে জাতীয় সঙ্গীত বাজত, জাতীয় পতাকা উত্তোলিত হতো এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলো, কেয়ারটেকার ডাক্তার নিয়োগ করা হলো এবং জাতির পিতা তার প্রিয় সহধর্মিণীকে সঙ্গে নিয়ে বারবার গিয়ে নজরুলকে ব্যক্তিগত জয় বাংলা স্লোগানটাও তো, এবং আমাদের যে জাতীয় স্লোগান জয় বাংলা, এটাও নজরুলের এই পূর্ণচন্দ্র দাশের মুক্তি উপলক্ষে যে লিখিত কবিতা মাদারীপুরে, সে পূর্ণ অভিনন্দন কবিতা থেকে উৎসারিত আমাদের জাতির পিতা। এবং আমাদের জাতীয় যে আপনার চল 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 আমাদের রণসঙ্গীত, সেটাও কিন্তু জাতির পিতা নজরুলের রচনা থেকেই নিয়েছেন। এবং শোষণের বিপক্ষে লড়াই মূলত এই দর্শনটাই। দুজনই জেল খেটেছেন, দুজনই অসাম্প্রদায়িক চেতনার ধারক ছিলেন, দুজনই জাতীয় মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন। একটু কবিতায় যদি এই জায়গাটা কোনোভাবে রিলেট করতে পারেন। হ্যাঁ, আমার কাছে সেটাই, জাকির ভাই তো বললেনই, আমার কাছে মনে কবিতা দ্বারা টোটাল নজরুলকে নিয়ে, নজরুল মনে হচ্ছে যে মানে বাণীর যে লোকের অপেক্ষা করছিলেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। বাংলার জন্য, পুরো পৃথিবীর মানে বাংলার জন্য, গোটা মানব জাতির জন্য কিন্তু বঙ্গবন্ধু এসেছিলেন। বঙ্গবন্ধু যদি আর সময় পেতেন, বঙ্গবন্ধুকে যদি এইভাবে ওনাকে এরকম থামিয়ে দেওয়া না হতো, গোটা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য বঙ্গবন্ধু কাজ করতেন, শুধু বাঙালিদের জন্য না। আমার মনে পড়ে যে প্যালেস্টাইনের একজন রাষ্ট্রদূত বলেছিলেন যে আমাদের শেখ মুজিবুর রহমান নেই। সেটাই, এই শেখ মুজিবুর রহমান ছিল সারা বিশ্বের নেতা, সমস্ত বিশ্বের নেতা, কিন্তু তাকে আমরা থামিয়ে দেওয়া হয়েছে না। এটা তো আমাদের এই নেতার জন্য শত বৎসর আগে থেকে নজরুলের সে দামামা বাজাচ্ছে। নজরুল বলছে না, যা তখনই কবিতাতে বলছে যে আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা করো, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর, ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায়, এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায়। সে তো বঙ্গবন্ধুর কথা না, কথা বলতেছেন যে যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে, অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে, সর্বসৃষ্টি ফেরেশতারেও তারা বশীভূত করে। অথবা যদি বিদ্রোহী কবিতা দেখেন, যে কথাটা বলছে বলো বীর বলো উন্নত মমশী, এই বীরটা কে? আমার মনে বঙ্গবন্ধু জন্মের সঙ্গে সঙ্গে এই কবিতাটা না, 1920 সালে বঙ্গবন্ধু জন্ম, তার সঙ্গে সঙ্গে নজরুল 21 সালে এই কবিতাটা বের হয়ে আসলো যে বলো বীর বলো উন্নত মমশী, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। অথবা এটা শেষ লাইনগুলো যদি দেখেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনে রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব। বঙ্গবন্ধু বলেছিলেন যেদিন আমার বাংলার মানুষ মুক্তি পাবে। হ্যাঁ, তাহলে দেখেন কতটা এটা তাকে নিয়ে আমার কাছে মনে হয় সমস্ত লেখা বঙ্গবন্ধু, এটা পুরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। বঙ্গবন্ধু যখন লিখেছেন তখন বঙ্গবন্ধুকে উনি চিনতেন না, কিন্তু ওই একটা মানুষের তো স্বপ্ন দেখছিলেন, এই অবয়বটা মিলে যায়, সেই মানুষটাই হচ্ছে বঙ্গবন্ধু। আপনি দেখবেন যে তাকিয়ে থাকে, যখন ছবিগুলো দেখবেন বঙ্গবন্ধু তাকিয়ে আছে নজরুলের দিকে, আমি কিন্তু কবিতায় ভাবে দেখি, আমার মনে হয় তারা দুজনের কথা দুজন কমিউনিকেট করতে পারছিলেন। প্রতিটা ছবি দেখেন আপনি ভালো করে মনোযোগ দিয়ে। এই গবেষণা নিশ্চয় চলবে, আরো জানা যাবে, কিন্তু আজকে এখানেই থামতে আমার কষ্ট হচ্ছে, আমি দুঃখিত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিটুল টাটা, নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।